বান্দরবানের গহীনে পুনর্নির্মিত হচ্ছে ধসে পড়া প্রাথমিক বিদ্যালয়, তৈরি হচ্ছে পাহাড়ি স্থাপত্যে, আবার স্বপ্ন বুনছে শিশুরা। রাজধানী ঢাকায় গাছের আচ্ছাদনে 11% কম, নতুন বৃক্ষরোপণ কর্মসূচিতে পুরনো শহরকে ফিরে পাবার স্বপ্ন, পরিকল্পনার তাগিদ। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ, 11 দলের প্রার্থী কর্নেল অলি। সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা, দাপ্তরিক জটিলতায় ভোগান্তি আরও বাড়ছে। শরীয়তপুরের জাজিরায় চোখের সামনে হারিয়ে যাচ্ছে বসতভিটা, নদীর ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ। মার্কিন রণতরী থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা, কয়েকজন নাবিকের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দেশটির সামরিক সংবাদ মাধ্যম, তদন্ত দাবি। Just the sink, Tanzil Hassan. Well, he debuted against Pakistan. ডারওয়েনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করলেন তানজিদ হাসান, সংগ্রহ বাড়াচ্ছে বাংলাদেশ। Rainbow Paints, color of joy. সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি নাফিলা হাসরাত। এবার বিস্তারিত। অতিবৃষ্টি আর পাহাড় ধসে লন্ডভন্ড হয়ে গিয়েছিল শিক্ষার একমাত্র আশ্রয়স্থল, থমকে গিয়েছিল দুর্গম পাহাড়ের অর্ধশতাধিক শিশুর পড়াশোনা। তবে সব প্রতিকূলতা পেরিয়ে বান্দরবানের আলীকদমে আবারও ফিরছে শিক্ষার আলো। নতুন করে তৈরি হচ্ছে স্কুল ও হোস্টেল, বাঁচতে শুরু করেছে নতুন স্বপ্নের স্কুল ঘণ্টা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসনের উদ্যোগে চলছে পুনর্নির্মাণের কাজ। বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের গহীন পাহাড়ে শাখলানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও হোস্টেল, দুর্গম এলাকার 4 গ্রামের শিশুদের শিক্ষার একমাত্র ভরসাস্থল এটি। 2022-23 সালে প্রতিষ্ঠার পর থেকে এখানে পড়াশোনা করে আসছিল অর্ধশতাধিক শিশু। কিন্তু গেল জুলাইয়ের অতিবৃষ্টিতে পাহাড় ধসে পুরো বিদ্যালয় ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। বন্ধ হয়ে যায় শিশুদের পড়াশোনা, অনিশ্চয়তায় পড়ে তাদের ভবিষ্যৎ। তবে সেই হতাশা কাটিয়ে এখন ঘুরে দাঁড়াচ্ছে বিদ্যালয়টি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন শুরু করেছে পুনর্নির্মাণের কাজ। এতে খুশি স্থানীয়রা। এই বুঝিগার এলাকার 4 পাড়া মিলে যে স্কুলটি তৈরি হচ্ছে, এখন আমরা সুন্দরভাবে একটা ক্লাস করতে পারবো। এই জন্য সবাইকে, যারা আমাদেরকে হাত বাড়িয়ে দিয়েছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই বর্তমান সরকারকে, সবাইকে। এখানে স্কুল ঘরটি নির্মাণের মাধ্যমে অত্র এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের যাতে আলোর মুখ দেখে শিক্ষায় শিক্ষিত হয়, এই ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। পাহাড়ি স্থাপত্যের আদলে তৈরি করা হচ্ছে বিদ্যালয় ও হোস্টেল, জোর কদমে এগিয়ে চলছে নির্মাণ কাজ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের বান্দরবান জেলার সম্মানিত জেলা প্রশাসক স্যার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছেন। স্যার আমাদের এখানে 8 মেট্রিক টন চাল, নগদ 50,000 টাকা এবং 10 বান্ডেল রঙিন টিন খুব দ্রুততার সাথে আমাদেরকে বরাদ্দ দিয়েছেন। উপরি পাড়াবাসীর সহযোগিতায় আমরা আশা করি এই প্রত্যন্ত এলাকায় শিশুরা যে তাদের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল, এই সমস্যার সমাধান হবে। প্রশাসনের এ দ্রুত উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মনে, আর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে পাহাড়ের শিশুরা। বিদ্যালয়ের নির্মাণ কাজ শেষ হলে আবারও স্বাভাবিক পাঠদানের পরিবেশ ফিরে পাবে তারা। আলোকিত হবে দুর্গম পাহাড়ের অর্ধশতাধিক শিশুর ভবিষ্যৎ। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। বাড়ছে মানুষ, বাড়ছে ভবন, কমছে খোলা জায়গা আর সবুজ। রাজধানী ঢাকায় গাছের আচ্ছাদন 11% কম। দেশকে সবুজ করতে 5 বছরে 25 কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, শুধু চারা রোপণ নয়, কোন জায়গায় কোন গাছ কিভাবে পরিচর্যা হবে এবং কে দেখভাল করবে, সাফল্য নির্ভর করছে এসবের উপরই। ঢাকার পথে পথে সেই সম্ভাবনা আর চ্যালেঞ্জের গল্প খুঁজেছেন সুমনা সুমি, ক্যামেরায় উজ্জ্বল হোসেন। এই শহরটা কংক্রিটের, শব্দের, ব্যস্ততার, তবু এই শহরের বুকে কোথাও কোথাও এখনো নিঃশব্দে বেঁচে আছে প্রকৃতি।
একটি বড় গাছ মানে শুধু সবুজ নয়, দুপুরের রোদে এক টুকরো ছায়া, বাতাসে একটু স্বস্তি, আর ব্যস্ত শহরে মানুষের জন্য একটু প্রশ্বাস নেওয়ার জায়গা। এই বাস্তবতায় দেশে 5 বছরে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা। তবে গাছ লাগানোর পাশাপাশি গুরুত্ব পাচ্ছে কোন এলাকায় কোন প্রজাতির গাছ উপযোগী আর কিভাবে নিশ্চিত করা যায় তার বেড়ে ওঠা। আমার রোড সাইড প্ল্যান্ট, পার্কের প্ল্যান্টেশন, রিভার সাইড প্ল্যান্টেশন, লেক সাইড প্ল্যান্টেশন, ছোট ছোট পকেটগুলো, গ্রিন পকেট আমরা যেগুলো বলছি, এগুলোর প্ল্যান্টেশনের টাইপ কিন্তু সব এক না। সুতরাং প্ল্যানটি আমি স্বল্পমেয়াদী প্ল্যান করি প্রয়োজনে, যে আমি আগামী 2 বছরে এই জাতীয় প্ল্যান্টেশন করব। ঢাকার মানুষের কাছেও তাই গাছ শুধু প্রকৃতির অংশ নয়, কারো দুপুরের বিশ্রাম, কারো সকালের হাঁটা, কারো শৈশবের স্মৃতি, সবকিছুর সঙ্গেই মিশে আছে এই সবুজ। ঢাকার পুরনো সবুজগুলো যেন শহরের স্মৃতিও ধরে রেখেছে। নতুন ভবনের পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো মনে করিয়ে দেয় একসময় এই শহরে প্রকৃতির জায়গাটা ছিল আরো বড়। সেই স্মৃতি থেকেই কি তৈরি হতে পারে নতুন সবুজের ভবিষ্যৎ? উত্তরটা ইতিমধ্যেই মিলেছে শহরের নানা প্রান্তে। বড় জায়গা না থাকলেও ছাদে, বারান্দায়, শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তার পাশে কিংবা ছোট্ট কোনো খোলা জায়গায় নিজের মতো করে সবুজ তৈরি করছেন অনেকেই। এটা একটা শখ, আনন্দ। ছাদের উপরে লাগাইলাম, ফল ফলান্তি হয়, খাই। গাছ ছাড়া তো আর মানুষ জীবী হয় না। সবুজ গাছ অনেক ভালো লাগে। এই গাছগুলো যেন অনেক বছর বেঁচে থাকুক। ঢাকার সবুজ হয়তো কমে এসেছে, তবু প্রকৃতি এখনো হার মানেনি। প্ল্যান করে প্ল্যান্টেশন করা এটি কখনোই হয়ে ওঠে নাই, কিন্তু রাস্তার ধারে এই গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমার যে নর্মাল রিকোয়ারমেন্ট আছে, অপটিমাইজেশন আছে, এগুলো কখনোই মেনটেন করা হয় না। একটি চারা আজ ছোট, কিন্তু একদিন সেই চারাই হতে পারে কারো ছায়া, কারো স্বস্তি, এই শহরেরই একটু নির্মল ভবিষ্যৎ। একটি চারা একদিন মহিরুহু হবে, আর এমন লাখ লাখ গাছ বদলে দিতে পারে এই শহরের চিত্র। আজকের চারা হয়তো রূপ দেবে আগামীর সবুজ ঢাকার। সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের দেশের 23তম রাষ্ট্রপতি হওয়া অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে দলের সব পদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তিনি। রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বসে বিএনপির স্থায়ী কমিটি। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদের জন্য চূড়ান্ত মনোনয়ন দেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, যা স্থায়ী কমিটির সকল সদস্যরা সমর্থন জানান। স্থায়ী কমিটির বৈঠকের বিস্তারিত তুলে ধরে ব্রিফ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, চিফ হুইপ এবং সকল হুইপ এবং দলের সকল যুগ্ম মহাসচিববৃন্দ উপস্থিত ছিলেন। তিনি জানান, দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। এরই মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে দল ও সরকারের 3টি পদ ফাঁকা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের 23তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। মনোনয়নের প্রস্তাবক দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং সমর্থক স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। দলীয় জোট থেকে মির্জা ফখরুল মনোনীত হয়েছেন বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে গণভোটের রায় বাস্তবায়ন হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হিসেবে জয়ী হতেন বলে মনে করেন 11 দলীয় ঐক্যের নেতারা। নির্বাচন কমিশনে অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর এসব কথা বলেন তারা। আগামী 20 আগস্ট দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন একে একে নির্বাচন কমিশনে আসে রাজনৈতিক দলগুলো।
আগে থেকেই 11 দলীয় ঐক্যের প্রার্থী নির্ধারণ করা হয় প্রবীণ রাজনীতিবিদ এলডিপির সভাপতি অলি আহমেদকে। এদিন জোটের নেতারা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দেন অলি আহমেদের মনোনয়নপত্র। পরে নেতারা জানান গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই নির্বাচনে অংশ নিচ্ছে 11 দল। সে সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন হলে অলি আহমেদই রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী হতেন বলে দাবি করেন তারা। 11 দলীয় জোটের যিনি প্রার্থী ডক্টর অলি আহমদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র আমরা আজকে জমা দিয়েছি। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন। তবে অন্য সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কে হচ্ছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী। আলোচনায় ছিল বিএনপির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতার নাম। জোর গুঞ্জন ছিল দলের দুর্দিনের কাণ্ডারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী। অবশেষে সব গুঞ্জন সত্যি করে বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামেই মনোনয়নপত্র দাখিল করে দলটি। বিএনপি এবং আমাদের দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত আমাদের মহাসচিব সাহেব, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মনোনীত হয়েছেন। লক্ষণ হয়তো আপনি বলতে পারেন তারা এই কটা ভোট ফেল করবো জিনিস না, আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে। মনোনয়নপত্র জমা নেওয়া শেষে ইসি সচিব জানান রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা পড়েছে 3টি, যা আগামী 16 আগস্ট যাচাই বাছাই করা হবে। আগামী 16 তারিখ সকাল 10টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন ওনাদের সিগনেচারগুলো ভেরিফিকেশন করার জন্য। সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সেই ক্ষেত্রে 23তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন প্রবীণ এই রাজনীতিবিদ। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দলের উচ্চ পর্যায়ের বৈঠকে তার নাম চূড়ান্ত করা হয়। এ খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষ। শহর থেকে গ্রাম, বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এখন বইছে আনন্দের জোয়ার। ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার মাটিতে বেড়ে ওঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শিক্ষকতা ও সরকারি চাকুরি ছেড়ে 1986 সালে পা রাখেন রাজনীতিতে। 2 বছর পর 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে শুরু হয় তার নেতৃত্বের নতুন অধ্যায়। পৌর চেয়ারম্যান থেকে ধীরে ধীরে জাতীয় রাজনীতির শীর্ষ নেতৃত্বে উঠে আসেন মির্জা ফখরুল। দীর্ঘ রাজনৈতিক পথ চলা, আন্দোলন সংগ্রাম আর দলের দুঃসময়ে নেতৃত্ব দেওয়ার পর এবার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে তার মনোনয়নকে স্থানীয়রা দেখছেন বড় অর্জন হিসেবে। এই যে আজকে নমিনেশন দাখিল করছেন আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, এটাতে আমরা আসলে খুবই আনন্দিত। দীর্ঘদিনের ওনার যে রাজনৈতিক ক্যারিয়ার, এটা মনে হয় ওনার প্রাপ্য। উনি রাষ্ট্রপতি হবে, এটা পুরো ঠাকুরগাঁও জেলার জন্য একটা আনন্দময় বিষয়। দলের সর্বোচ্চ অবস্থায় থেকে তিনি সর্বোচ্চ কষ্টের শিকার হয়েছেন, সর্বোচ্চ জেলে গিয়েছেন তিনি। মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। কোথাও মিষ্টি বিতরণ, কোথাও চলছে আলোচনা। শহরের চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া। তার ইমেজে কোনো ঘাটতি কখনো হয়নি, সেই কারণেই ঠাকুরগাঁও মানুষের প্রত্যাশা ছিল এবং ওনাকে প্রেসিডেন্ট দেখার। সেই স্বপ্ন ঠাকুরগাঁও মানুষের পূরণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, যাকে সারা দেশের মানুষ, দল মত নির্বিশেষে সকল পর্যায়ের মানুষ যাকে অত্যন্ত ভালোবাসেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, ত্যাগ ও সংগ্রামের কারণে মির্জা ফখরুলকে ঠাকুরগাঁওয়ের গর্ব মনে করেন স্থানীয়রা। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে জেলার একজন সন্তানকে দেখতে পারাকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন তারা। তার হাত ধরে নতুন বাংলাদেশের পথ চলা আরো সুদৃঢ় হবে, এমন প্রত্যাশাও তাদের। আমাদের ঠাকুরগাঁওর সকল স্তরের মানুষও আজকে আনন্দিত, উদ্বেলিত এবং ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে। ঠাকুরগাঁওবাসীর প্রত্যাশা, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পেলে নিজ জেলার মানুষের গর্বের এই সন্তান দেশ ও মানুষের কল্যাণে আরো বড় ভূমিকা রাখবেন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।
শেভরন, মেটা সহ আমেরিকার শীর্ষ 25টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের 50 জন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধি দলের আশা 2034 সালের মধ্যে বাংলাদেশ $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাবে। বেসরকারি খাতের নেতৃত্বে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমেরিকান ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশকে বিনিয়োগের বড় গন্তব্য হিসেবে দেখছে। এমন বাস্তবতায় বিনিয়োগের জন্য যেসব বাধা ছিল তা উত্তরণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে আসেন আমেরিকার শীর্ষস্থানীয় 25টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের 50 জন প্রতিনিধি। প্রধানমন্ত্রী দপ্তরে এই বৈঠকে টেকসই অর্থনীতি গড়তে নানা ইস্যুতে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, পুঁজি, প্রযুক্তি, দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতাকে স্বাগত জানায় সরকার। বিনিয়োগকারীদের জন্য সরকারের নানা পদক্ষেপও তুলে ধরেন তিনি। জানান, বিনিয়োগ সুরক্ষার পাশাপাশি বিধি সহজীকরণ, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা নিজ দেশে নেয়ার প্রক্রিয়া সহজ করা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং সরকারি সেবাগুলোকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। তারেক রহমান বলেন, সরকারের লক্ষ্য নিয়মভিত্তিক ও বিশ্বব্যাপী সংযুক্ত অর্থনীতি গড়ে তোলা, যার মূল চালিকা শক্তি হবে বেসরকারি খাত। জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, ডিজিটাল সেবা, অর্থায়ন, কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন এবং লজিস্টিক এসব খাতে পারস্পরিক সহযোগিতা ও বিনিয়োগের বিপুল সুযোগ রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থের পাশাপাশি অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও ঘনিষ্ঠভাবে সমন্বয়ের কথাও জানান প্রধানমন্ত্রী। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে বাংলাদেশ যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব বজায় রাখার প্রত্যয় জানান ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কেশব। 2030 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ভিশন, আমরা সেটাকে সমর্থন করি। বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশা করি বাংলাদেশ যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সমুন্নত থাকবে। বৈঠকে অংশগ্রহণকারী আমেরিকান প্রতিষ্ঠানগুলোর তালিকা তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানান, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্যের প্রসার সহ বিভিন্ন ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। বাংলাদেশের বৃহত্তর ও ক্রমবর্ধমান বাজার, তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কথাও বৈঠকে আলোচনা হয়। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন দলের প্রতীকে না হলেও দলের একক সমর্থিত প্রার্থীর পক্ষে সকল নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের দলের চেয়ারম্যানের কার্যালয়ে রাজশাহী বিভাগের বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রতিটি ইউনিটকে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে গণমাধ্যমে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, চলমান রাজনীতির সাংগঠনিক বিভিন্ন পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দের সাথে আলোচনা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমান। চলমান রাজনীতি নিয়ে যে গ্যাস সংকট বলেছেন, যেটার জন্য সরকার যথাযথভাবে ভূমিকা রাখছে এবং প্রায় 40,000 কোটি টাকা বাড়তি টাকা দিয়ে জ্বালানি কেনার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়া হচ্ছে, এগুলো নেতাকর্মীদেরকে তিনি জানিয়েছেন। ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ দিল্লির কাজে লাগানো উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে ঢাকার ইতিবাচক অবস্থানের কথাও জানান তিনি। বলেন, সরকার প্রধানের ব্যস্ততা বিবেচনায় নিয়ে দুই দেশ আলোচনা করেই সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের 6 মাসের মাথায় 4 দিনের সরকারি সফরে গেল রোববার সিঙ্গাপুরে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সফরের শেষে বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন প্রতিমন্ত্রী। সফরের বিষয় নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো, বিনিয়োগ, শ্রম রপ্তানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। চিটাগং পোর্টে বে টার্মিনালের ব্যাপারে একটা তাদের প্রপোজাল আছে, সেটা নিয়ে ওনারা কথা বলেছেন। এ সময় প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দিনক্ষণ
এখনো ঠিক হয়নি। অবশ্যই কোনো একটা সুটেবল সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই জাপান সফর করবেন। এ সময় সরকার প্রধানের ভারত সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যে কোনো সফরই ইতিবাচক। প্রধানমন্ত্রী ভারত সফরে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন নাকি দ্বিপক্ষীয় সফরে যাবেন, এর জবাবও দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর। ব্রিক্স তো অনেক দেরি, 1 মাসে বহুত কিছু হয়ে যেতে পারে। দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সুযোগ আছে সম্পর্ক উন্নয়নের, তবে দিল্লির উচিত তা কাজে লাগানো। দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। তবে সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পরও ভারতের প্রেস কনফারেন্সে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে আবারও কড়া বার্তা দেন প্রতিমন্ত্রী। জুলাই রক্তর দাগ এখনো শুকায়নি, সুতরাং সেই জায়গাটা থেকে অবশ্যই আমাদের সেন্সিটিভ হতে হবে, সেটাও ভারত যেন এটা মনে রাখে, সেটাই আমরা আশা। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি পালনে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের 53 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ভাটারা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক 9টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের 28 নম্বর রোডের একটি ফ্ল্যাটে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে 15 আগস্টকে কেন্দ্র করে ঝটিকা মিছিল ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিল কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বসুন্ধরা এম ব্লকের একটি বাসায় নিষিদ্ধ সংগঠনের সদস্যসমূহ তারা একটা গোপন বৈঠক করবে এবং সেখানে 15 আগস্ট প্রস্তুতিমূলক একটা মিটিং করে এবং তারপর তারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল সহ নাশকতার পরিকল্পনা করছে। এরকম সংবাদের ভিত্তিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি আমরা উক্ত বাসায় অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে 53 জনকে, সর্বমোট 53 জনকে সেখান থেকে গ্রেপ্তার করি। দেখছেন সংবাদ সকাল। রাজধানীর বাড্ডার আফতাবনগরে গোয়েন্দা পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় SM আরিফুল ইসলাম নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আটক হয়েছেন। বৃহস্পতিবার রাত 8:45টার দিকে আফতাবনগরের ইস্টার্ন হাউজিং এলাকায় ডাকাত দলের সশস্ত্র প্রস্তুতির খবরের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানের এক পর্যায়ে আরিফুল ইসলাম নামের এক যুবক গুলি করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে, এতে তার ডান হাঁটুর নিচে গুলি লাগে। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও 3 রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। বর্তমানে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। দাপ্তরিক জটিলতা আর দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবাগ্রহীতারা। সরাসরি সেবা নিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা, অথচ বাড়তি টাকা দিলে দালালের হাত ধরে কাজ হচ্ছে দ্রুত। ভুক্তভোগীদের অভিযোগ, কর্মকর্তাদের যোগসাজশেই চলছে এই দালাল সিন্ডিকেট। ভোর না হতেই সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দীর্ঘ লাইন। দূর দূরান্ত থেকে আসা শত শত মানুষের অপেক্ষা, কখন মিলবে কাঙ্ক্ষিত সেবা। কেউ ফর্ম জমা দিতে, কেউ ছবি ও আঙুলের ছাপ দিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে। কিন্তু এক ধাপ পেরোতেই সামনে আসছে নতুন জটিলতা। ছোটখাটো ভুল ত্রুটির অজুহাতে অনেককেই ফিরিয়ে দেয়া যেন নিত্যদিনের চিত্র। অন্যদিকে অফিসের আশেপাশের ফটোকপি ও কম্পিউটারের দোকান ঘিরে গড়ে উঠেছে সক্রিয় দালাল চক্র। ভুক্তভোগীদের অভিযোগ, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত 2 থেকে 3 হাজার টাকা দিলেই মিলছে দ্রুত সেবা। দালালের মাধ্যমে ফাইল জমা দিলে নেই দীর্ঘ অপেক্ষা, নেই হয়রানি। যদি ভুল হয় সবার কাছে টাকা বেশি নেয় এবং ডাইরেক্ট ধরতে হবে, আর না হলে হয়রানি হতে হবে। হয়রানি হলে আমাদের কাগজটা হবে না। কম্পিউটার দোকানে 200-250 টাকা দেওয়া লাগে, একটু ভুল বানতে হলে ঠিকঠাক করতে 500-1000 টাকা বাড়তি খরচ হয়, হয়রানির শিকার হওয়া লাগে না। দালালে মানে আমার একটু তাড়াতাড়ি হয়, যাতে কোনো সমস্যা না হয়। দালাল ছাড়া করলে মনে করেন যে ওরা এই সমস্যা দিয়ে ই করে দেয়,
এর জন্য মনে করেন যে টাকা বেশি দেওয়া দালালদারি করছি। তবে দালাল চক্রের সঙ্গে কোনো ধরনের যোগসাজশের অভিযোগ নাকচ করেছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ। দালালদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তারা। পাসপোর্ট আবেদনকারী যথাসময়েই তার পাসপোর্ট পাচ্ছেন। আবেদন জমা হলে তার পাসপোর্ট পেতে দেরি হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রেই নির্দিষ্ট তারিখের 2-1 দিন আগেই পাসপোর্ট তারা হাতে পেয়ে যাচ্ছেন। সুতরাং বাইরে যদি কেউ এটা বলে কারো কাছ থেকে টাকা নিয়ে থাকেন, এটা নেহাতি এক ধরনের প্রতারণা। মানে এরকম কোনো সুযোগই নেই যে ওনারা বাইরে টাকা দিলে দ্রুত পাবেন, টাকা না দিলে পাবেন না, এইরকম অপশন আসলে নেই। হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি সেবাগ্রহীতাদের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। একদিকে উত্তাল পদ্মা, অন্যদিকে ভাঙনের আতঙ্ক। শরীয়তপুরের জাজিরায় যেন চোখের সামনেই হারিয়ে যাচ্ছে বসতভিটা। বর্ষা শুরুর পর নদীর ডান তীর রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙনে একদিনেই ধসে পড়েছে প্রায় 100 মিটার অংশ। ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন আতঙ্কিত মানুষ। হুমকিতে রয়েছে শত শত পরিবার, হাটবাজার ও গুরুত্বপূর্ণ সড়ক। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণে অনিয়ম আর দায়িত্বশীলদের গাফিলতিতেই এই পরিস্থিতি। পদ্মার আগ্রাসী ভাঙনে জাজিরার কাঠুরিয়াকান্দির রহিমা বেগমের 4টি ঘরই এখন নদীগর্ভে। খোলা আকাশের নিচে রান্না, পাশেই খাবার খাচ্ছেন পরিবারের সদস্যরা। ঘর হারিয়ে কোথায় রাত কাটাবেন এই দুশ্চিন্তায় পুরো পরিবার। কেমনে করিয়া রান্না করিয়া কোথা থেকে দিব, সামনে পানি, পিছনে নদীর ভাঙন, আমরা অনেক বিপদে আছি, অনেক কষ্টে আছি। 4বার ভাঙন দেখছি, 4বারে ঘর বাড়ি রয়ে গেছে। এখন কোনখানে যাবো কোনো ঠিক নাই। শুধু রহিমা নন, মাঝিরঘাট, পালেরচর বাজার, কাথুরিয়া সহ আশেপাশের প্রায় 1000 পরিবার এখন নদী ভাঙনের আতঙ্কে। কয়েক ঘন্টার ব্যবধানে বিলীন হয়েছে প্রায় 100 মিটার এলাকা। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণে ঠিকাদার ও প্রকৌশলীদের অবহেলা এবং নদীতে অবৈধ ড্রেজারের কারণে ভাঙন আরও তীব্র হয়েছে। বাঁধটি ভেঙে গেলে হাটবাজার সহ বিস্তীর্ণ এলাকা চলে যেতে পারে পদ্মার গর্ভে। ঠিকাদার ইঞ্জিনিয়ার এদের কাজে হইলো মনে করেন বারে যতবার দিতে পারবো তারা মানে টাকা ইনকাম করবো, তারা টাকা নিয়ে যাবো, কিন্তু আমাকে সাধারণ জনগণের কোনো উপকার আসবো না। কোন এটা ফালাইতেছে, কোনো কাজে দিব না, আবার একটা টেন্ডার আনবো, এখান থেকে আবার বেনিফিট পাইবো, তাদের কাজে এগুলি ছিল। একটা ভিটা তাও লয়ে গেছে, এখন আমাদের সামনে মনে করেন বাড়িঘর নিয়ে যাইতেছে আর কি আমাদের অবস্থা এখন। জাজিরার নাওডোবা পাথালিয়াকান্দি এলাকায় 10 কিলোমিটারের বেশি ডান তীর রক্ষা বাঁধে 1202 কোটি টাকার প্রকল্পে চলছে 39টি প্যাকেজের কাজ। তবে ভাঙনের ঘটনায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটি বলছে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা চলছে। আর দ্রুত বাঁধটির ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাঙন দেখা যায় সাথে সাথে আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আপনারা দেখছেন কাজ এখন দৃশ্যমান আছে। আমরা আশা করছি খুব দ্রুতই ভাঙন প্রশমন করা সম্ভব হবে। সতর্কতামূলকভাবে ঘরবাড়ি সরিয়ে নেয়া, পরিবারগুলোর সহায়তার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। গত কয়েকদিন যাবৎ আমাদের পালেরচরে একটা ভাঙন দেখা দিয়েছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার সেখানে গিয়েছিল। তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া, নগদ টাকা দেওয়া, সেটা দিয়েছে। আর সেফলি যাতে তারা সরে যেতে পারে ওই জায়গা থেকে, ভাঙন প্রবণ এলাকা থেকে, সেটাও প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। সাময়িক জিও ব্যাগ নয়, পদ্মার ভাঙন ঠেকাতে দ্রুত টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি স্থানীয়দের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী বছরের 5 মার্চ থেকে বাংলাদেশ সৌদি আরব রুটে প্রতি সপ্তাহে নতুন 35টি যাত্রীবাহী ফ্লাইট বাড়ছে বলে জানিয়েছেন ব্যবচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। বৃহস্পতিবার সিভিল এভিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্লাইটের সংখ্যা বাড়লে হজ উমরা মৌসুমে আসন সংকট কমার পাশাপাশি সৌদি আরবে থাকা প্রায় 40 লাখ বাংলাদেশের যাতায়াত আরও সহজ হবে। আগামী বছরের 5 মার্চ থেকে বাংলাদেশ সৌদি আরব দুদেশের মধ্যে বাড়ছে বিমান চলাচল। নতুন সমঝোতা চুক্তির আওতায় সপ্তাহে অতিরিক্ত 35টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার সুযোগ পাবে দুদেশের এয়ারলাইন্সগুলো। বৃহস্পতিবার সকালে রাজধানীর বেবিচক সদর দপ্তরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে এ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। বলেন, নতুন সমঝোতায় বাংলাদেশ সৌদি রুটে সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের অনুমোদিত সংখ্যা 49 থেকে বেড়ে দাঁড়িয়েছে 84টিতে। বিশেষ করে হজ ও ওমরা মৌসুমে অতিরিক্ত যাত্রী চাপ এবং আসন সংকট মোকাবেলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। বর্তমানে আমরা 49টা ফ্রিকোয়েন্সি এনজয় করছি বিটুইন দ্য টু পার্টিস। 49টা 49
এর ফলে যেটা হয় প্রতি সপ্তাহে আমরা 49টা ফ্লাইট আমরা সাউদিতে যেতে পারি এবং সাউদি 49টা ফ্লাইট আসতে পারে। বাট এই নতুন এমওর পরে আমরা যেটা করব, এখন আমরা 84টা উন্নীত হয়েছি। ফ্লাইটের সংখ্যা বাড়ায় সৌদি আরবে বসবাসরত প্রায় 40 লাখ বাংলাদেশির যাতায়াতও সহজ হওয়ার পাশাপাশি বিমান ভাড়াও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সুযোগ থাকবে বলেও জানান তিনি। হজের যে কার্যক্রমটা সেটা আরও স্মুথ হবে আমার বিশ্বাস। অনেক প্যাসেঞ্জার স্ট্রেট সাউথে যেতে পারবেন, ওনার সময় বাঁচবে, শ্রম বাঁচবে এবং আর্থিক সংশ্লেষ সেটাও হবে। যে ফ্রিকোয়েন্সিগুলো হবে সেই ফ্রিকোয়েন্সিগুলো ইউটিলাইজ করার জন্য চিটাগং এবং সিলেটটাও আরও বেটার ইউটিলাইজড হবে। যাত্রী পরিবহনের পাশাপাশি নতুন এই চুক্তির আওতায় সপ্তাহে 21টি কার্গো ফ্লাইট পরিচালনার সুযোগ থাকবে। Both Saudi and Bangladesh, both sides will be on win-win situation, especially for cargo carriage. আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। রোমে নিহত একই পরিবারের 3 প্রবাসীর মরদেহ আজ সকালে ঢাকায় এসে পৌঁছানোর কথা। নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 3 সদস্যের মরদেহ ফিরিয়ে আনা হচ্ছে। মর্মান্তিক এই ট্র্যাজেডিতে নিহত দম্পতির জীবিত একমাত্র সন্তান আমির হোসেন অয়ন চৌধুরীও একই ফ্লাইটে দেশে আসছেন। ইতালির স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা 7:20 মরদেহের কফিন নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ফ্লাইটটি। বাংলাদেশ সময় সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমানটি। গেল 26 জুন রোমের ভিয়া মন্তেলিও এলাকার একটি ফ্ল্যাটে বর্বরোচিত হামলায় নিহত হন অয়ন চৌধুরীর বাবা, মা ও ছোট বোন। দেখছেন সংবাদ সকাল।